আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করছি বিষাদ বৃক্ষ গল্পের চতুর্থ পর্ব। আন্তারা কোনো রকম চোখ খুলতেই দেখল ধবধবে সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধ তার সামনে বসে আছে, যার চোখে টলমলো পানি। বৃদ্ধের গায়ের রং কালো, তবু আন্তারার মনে হলো এর চোখ মুখে থেকে নূরের মতো কোনো জ্যোতি বের হচ্ছে। সে কি মারা গেছে? এই বৃদ্ধ কি ফেরেশতা? তাহলে তার বাবা কই? মনে মনে বলেই আন্তারা আশেপাশে তাকালো। অস্ফুটভাবে বলল, বাবা কই? মারুফা দীর্ঘশ্বাস ফেলল। মারুফা ইমরুলের স্ত্রী। ইমরুল আর জাহিদ তারা ছোটবেলার বন্ধু। দুজনেরই তিন কোলে কেউ নেই। জাহিদ সেখান থেকে পালিয়ে আসার পরে ইমরুলের সাথে পরিচয়। সেই পরিচয়ই এখানে রক্তের সম্পর্ককেও হার মানায়। বিপদে আপদে সুখে দুঃখে এই দুজন দুজনের সবসময় পাশে থেকেছে। সে দীর্ঘশ্বাস ফেলেই আন্তারার মাথায় পট্টিটা আবারও ভেজালো, ভিজিয়ে কপালে রাখলো। গত কিছুদিন ধরে এই মেয়ের এই অবস্থা। জ্বর গা থেকে নামছেই না। ডাক্তার দেখিয়েছে, ওষুধ খাইয়েছে, কোনো কাজই হচ্ছে না। ঘর সংসার সব ফেলে এখানে পড়ে আছে। যার কাছেই বা রেখে যাবে, কার কাছেই বা রেখে যাবে? আর এই অবস্থায় অন্য জায়গায় নেবে সেই উপায়ও বন্ধ হয়ে আছে। তাছাড়া বেশিরভাগ সময় অচেতন। যখন জ্ঞান ফেরে হাবিজাবি বলে। সে আফসারের দিকে তাকিয়ে বলল, চাচা এখন কি করবেন? আফসার কথা বলতে পারল না। আসলে সে থমকে আছে। এখানে এসে যখন এই রুমে এলো, সে সাথে সাথেই চমকে উঠল। এতটাই চমকেছে যে সে পড়ে যেতে নিয়েছিল। আচমকা তাড়াতাড়ি মারুফা এগিয়ে এসে ধরেছে। এই মেয়ে দেখতে হুবহু আঞ্জুমের মতো। সেই চোখ, সেই মুখ, সেই নাক, সেই আগুন ধরা রূপ। সে স্বপ্ন দেখছে না বাস্তব এখনও বুঝতে পারছে না। সে থমকে আন্তরার দিকে ফিরে তাকালো। আন্তরা নিবু নিবু চোখে তার দিকেই তাকিয়ে আছে। যাকে ভাগ্য একবার রাতের অন্ধকারে তার বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, সেই ভাগ্যই আবার তার দহিত্রীকে দিনের আলোতে সসম্মানে নিয়ে যাবার রাস্তা তৈরি করেছে। কেন? নাকি তার না করতে পারা দায়িত্বের জন্য এত আয়োজন? আফসার মনে মনে নিজেকে কঠিন করল। চোখে আসা পানি ভেতরে দমালো। এই দায়িত্বের সুযোগ তো সে দ্বিতীয়বার হারাবে না। আঞ্জুমের দায়িত্ব সে পালন করতে পারেনি, জাহিদকে রক্ষা করতে পারেনি, কিন্তু আন্তারা, তাকে সে রাখবে সব কিছুর স্পর্শের বাইরে। আন্তারা জীবনচক্রের বিষাদ বৃক্ষের অঙ্কুর কখনো তা আর মাটি ভেদ করে উঠতেই দেবে না, কখনো না। সে থমথমে কণ্ঠে ডেকে বলল, আহমাদ, আহমাদ, ইমাম ডাকুন। আজ এই মুহূর্তেই আমার আজাদের সাথে এর বিয়ে হবে। মারুফা অবাক হলো। সে অবাক কণ্ঠেই বলল, কি চান চাচা? বাপ মরল কিছুদিন, জ্ঞান নাই, এই অবস্থায় কিভাবে বিয়ে? এমনিই হবে। এর মাথায় পানি ঢালো, ভালো করে ঢালো। শুধু আমি কথা বলতে পারি এইটুকু জ্ঞান আসলেই চলবে, বাকি সব আল্লাহর ইচ্ছা। আলী আফসারের বন্ধুর বাসায় থেকে জাহিদ যখন পালিয়ে যায় তখন তার বয়স 9। পালিয়ে কিছুদিন এখানে ওখানে রাস্তায় দিন পার করেছে। তখন পরিচয় হয় ইমরুলের সাথে। সে তখন এক ভাতের হোটেলের এটা ওটা এগিয়ে দেয়, তার বিনিময়ে খাদ্য। জাহিদকেও সে আরেক হোটেলে ঢুকিয়ে দিল। ব্যাস, এভাবেই গিয়েছে দিন। একটু বড় হয়ে ঢুকেছে ভাঙাড়ির ব্যবসায়, সেখান থেকেই কারখানা। খুব যে খারাপ ছিল তা না। তিন কুলে কেউ নেই, এতিম মানুষ, যা কামায় তাতেই ভালোভাবেই দিন চলে যায়। সেখান থেকেই পরিচয় হয় কবিতার সাথে। কবিতার বাবার ছিল চা বিড়ির দোকান। কবিতাও মাঝে মাঝে বসতো। সেখান থেকেই জাহিদের সাথে পরিচয়। জাহিদ দেখতে উঁচা লম্বা ফর্সা সুপুরুষ। কবিতাই প্রেমে পড়ে গেল। কবিতার বাবা শুনে মানল না। থাক তার চায়ের দোকান, তবুও মাথা গোজার মতো নিজের একটা বাড়ি আছে, নিজের বাপ দাদার নাম আছে। এই ছেলের কি আছে? রূপ দেখে মেয়ে ভুলতে পারে, বাপের তো আর ভুললেও চলে না। ব্যাস, তারা পালিয়ে বিয়ে করে ফেলে বলতে গেলে নিজেদের পরিচিত গণ্ডি থেকে হারিয়ে গেল। টাকা পয়সা কম থাকলে সুখের কমতি ছিল না। সেই সুখও ছিন্ন ভিন্ন হলো আন্তারাকে জন্ম দিতে গিয়ে। মৃত্যুর আগে কবিতা জাহিদের হাত ধরে বলেছিল, আমার মেয়ের প্রতি কোনো ক্ষোভ রাখবেন না। উপরওয়ালা আসমানের পরী আমার গর্ভে দিয়েছে, বিনিময়ে তার তো কিছু লাগবেই। কথা দেন, তারে দেখে রাখবেন, কোনো কষ্ট তারে ছুতে দেবে না।
জাহিদ দেয়নি, বুকে আগলে রেখেছে। অবশ্য কবিতা না বললেও সে আগলেই রাখত। তার তো বেঁচে থাকার কোনো সম্বল নেই, আন্তারা ছিল তার সেই সম্বল। সাধ্যের মধ্যে সে সব সুখ পায়ের কাছে এনে রেখেছে। যেখানে মেয়ে একটু বড় হলে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, সেখানে সে মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছে। এমনকি যতক্ষণ আন্তারা স্কুলে থাকতো ততক্ষণ চাতক পাখির মতো স্কুলের গেটের সামনেই বসে থাকতো। সেই বসে থাকা মানুষটাই আজ নেই। সে যেমন ছিল এতিম, ঠিক তার মেয়েকেও করে গেছে এতিম। আর সেই এতিম মায়ের সাথে সেই দিন সেই সন্ধ্যা সম্পূর্ণ অচেনা দুপ্রান্তের দুটো মানুষ, তাদের চেনা নেই, জানা নেই, চোখের দেখাও নেই, পবিত্র একটা বন্ধনে আবদ্ধ হলো। একজন সম্পূর্ণ জেনে সজ্ঞানে কবুল বলল, আর একজনা আধো আলো আধো অন্ধকারে আধো জ্ঞানে নিয়ে শুধু একটা শব্দ উচ্চারণ করলো, কবুল। সেই অস্ফুট শব্দ দু রুমের ছোট্ট ঘরের আর এক রুম থেকে আজাদ শুনল। শুনে তার তেমন কোনো প্রতিক্রিয়া হলো না। স্বাভাবিকভাবেই বলল, যাক, ফাড়া কেটেছে। বোবা না এটা নিশ্চিত। বাকি দুইটার খবর কি? রামিজ তার পাশেই বসা। সে কোনো উত্তর করেনি। করার মতো একটা অবস্থাও না। এই পাগলের সেই জ্ঞান না থাকা তার আছে। সে উঠে বাইরে চলে এলো। এই ছেলের পাশে থাকলেই বিপদ, সেই বিপদের চেয়ে বাইরেই ভালো। আজকে অবশ্য বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা। আফসা সারা রাত নামাজ পড়েছে, একেবারে ফরজের ওয়াক্ত পর্যন্ত। একটু কাত হয়েছিল। বাসায় অত জায়গা নেই, সে দু রুমের ছোট্ট বাসা, তবে ছোট্ট যে হলেও গোছানো মার্জিত। জাহিদ যে তার মেয়েকে সুন্দরভাবে আগলে রেখেছে তা পুরো ঘরে স্পষ্ট। তাই ইমরুল তাদের বাসায়, আর আজাদ রমিজ চলে গেল খালিদের বাসায়। আজমাল বাবার সাথেই আছে, আর সেও বলতে গেলে থমকে আছে। বাবা তখন ডাকতে এসে দৌড়ে গেছে, গিয়েই ধাক্কা খেয়েছে। তাদের ধর্মে দ্বিতীয় জন্ম বলে কিছুই নেই। এই পৃথিবীতে আদম সন্তান একবারই জন্মগ্রহণ করবে, একবারই মৃত্যু হবে। তা না হলে সে ধরেই নিত জাহিদের মা ফিরে এসেছে। আজাদরা ফিরল সকালে, খাবার টাবার নিয়ে। ভেতরের রুমে পাঠিয়ে বাকিগুলো সবাইকে দিল। দিয়ে আজাদ নিজেও নিল। সে খুব স্বাভাবিক। কাল রাতে তার বিয়ে হয়েছে, পাশের ঘরে যে তার সদ্য বিয়ে করা নতুন বউ, সেরকম কোনো হাবভাব দেখা গেল না। বরং তাকে দেখে যে কেউ ভাববে দরকারি কাজে টাজে এসেছে। কাজ শেষ করে যত তাড়াতাড়ি বাসায় ফেরা যায় ততই ভালো। আফসার আজাদের দিকে তাকালো, তাকিয়ে সব সময়ের মতো শান্তভাবেই বলল, আমার সিদ্ধান্ত এখন তোমার গলার কাঁটা মনে হতে পারে দাদা ভাই, তবে বিশ্বাস করো, এই সিদ্ধান্ত আমার না, উপরওয়ালার। আমি শুধু মাধ্যম। আর এই সিদ্ধান্তই একদিন ফুলের মালা হবে। তবে সেই দিন পর্যন্ত তুমি নিশ্চিত থাকতে পারো, তাকে আমি তোমার ঘাড়ের বোঝা বানাবো না। সে আমার আমানত। আমি যতদিন বেঁচে আছি ততদিন তাকে আমি নিজে আগলে রাখবো। আফসার যেমন সবসময়ের মতো শান্তভাবে বলল, আজাদও সবসময়ের মতো হাসল। এই হাসির অর্থ আলী আফসার এবারও বুঝতে পারল না। আজকাল ছেলে মেয়েদের মাথায় কী ঘোরে সে বুঝতে পারেনি। তবে তাকে অবাক করে দিয়ে আজাদ বলল, আমি কোনো কচি খোকা না দাদা ভাই, আর কোনো কাপুরুষও না। আমি সজ্ঞানে এই বিয়েতে মত দিয়েছি। আমার মত যেহেতু দিয়েছি, তখন থেকে সে আমার আমানত। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমার দায়িত্ব আমি তোমার ঘরে ফেলব না। আলী আফসার হাসলেন, তৃপ্তির হাসি। হেসে মারুফাকে ডেকে বললেন, জ্বর কমেছে? জি চাচা, একটু কমেছে। দাঁড়াতে পারবে? মারুফা উপর নিচে মাথা নাড়ল। আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দেব, যা যা দরকার গুছিয়ে দাও। জি চাচা। মারুফা কিছুক্ষণের মধ্যে সব গুছিয়ে ফেলল। গুছিয়ে আন্তারার দিকে তাকালো। সে খাটে হেলান দিয়ে চুপচাপ বসে আছে, গায়ে খয়েরি চাদর। সে তাকিয়েই মনে মনে মাশাআল্লাহ বলল। মেয়েটি দুনিয়ার রূপ নিয়ে জন্মেছে, চোখ ধাঁধিয়ে যায়। এমন রূপবতী মেয়ে সে কমই দেখেছে। তবে কপালপুরি। এখন আবার কপালে কি আছে কে জানে। চেনা নাই, জানা নাই, অচেনা দেশ দেশান্তর। তবে এও ভালো, এখানে থাকলে শেয়াল কুকুরে ছিঁড়ে খাইতো। ধরে রাখার ক্ষমতা কি আর তাদের আছে? পরবর্তী পর্ব কালকে।